হ্যালো স্টুডেন্টস, আমি জয়ন্ত রায়। আমি তোমাদের সামনে আবার এসেছি। আমরা ক্লাস 12-এর সলিউশন চ্যাপ্টারটার লেকচারটা কন্টিনিউ করছি। আমরা গত যে ভিডিওটা করেছি সেই ভিডিওতে আমরা কলিগেটিভ প্রপার্টি স্টার্ট করেছিলাম। কলিগেটিভ প্রপার্টি যে 4টে প্রপার্টি তোমাদেরকে আমি বলেছিলাম, 4টে প্রপার্টির মধ্যে একটা প্রপার্টি আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। সেটা কি? রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। কেউ যদি সেই লেকচারটা দেখে না থাকো, সেই লেকচারটা অবশ্যই দেখে আসো, লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে ওটা দেখে আসলে একটু ভালো হয়। আর গোটা সলিউশন চ্যাপ্টারটাই আমার চ্যানেলে অ্যাভেলেবেল আছে, সেই লিঙ্কগুলোও এখানে প্রোভাইডেড আছে, সেগুলো তুমি অবশ্যই দেখে এসো। আগে দেখে এসে ভিডিওটা দেখলে তুমি একটু উপকৃত হবে। আর যদি মনে করো তুমি দেখবে না, এটা দেখে তারপর দেখে, সেটাও দেখতে পারো, তেমন কিছু ব্যাপার নেই। সামান্য একটু অসুবিধা হলেও হতে পারে, না হওয়ারই কথা, চেষ্টা করবো যাতে অসুবিধা না হয়। তো যাই হোক, আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করছি, যে পার্টটা সলিউশন চ্যাপ্টারটাই আমরা পড়ছি, কন্টিনিউ করছি, এবং তার যে অংশটা আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। এটাও একটা কলিগেটিভ প্রপার্টি, অর্থাৎ সংখ্যাগত ধর্ম, নাম্বার অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে। একটা সলিউশনের মধ্যে কতগুলো নাম্বার অফ পার্টিকেল আছে, নাম্বার অফ মোলস অফ সলিউট ইত্যাদির উপর ডিপেন্ড করে। তো আমরা সেটাই আজকে পড়ব, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন কি, সেটা কিভাবে কলিগেটিভ প্রপার্টি, সেটা কিসের বিষয়ের উপর ডিপেন্ড করে, সেখান থেকে কীরকম নিউমেরিক্যালস আছে, কীরকম প্রশ্ন আসে, সেগুলোই আমাদের আজকের লেকচারের আলোচ্য বিষয়। তো প্রথমে তোমাদেরকে বলবো বোর্ডের দিকে কনসেন্ট্রেট করতে। বোর্ডের দিকে কি আছে সেটা আমি বলছি, তো বোর্ডের দিকে যাওয়া যাক। কেমন বলছে দেখো, এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন, অর্থাৎ স্ফুটনাঙ্কটা যা ছিল সেটা বেড়ে যাচ্ছে, দ্রবণের ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। অর্থাৎ ধরো পিওর ওয়াটার, তার স্ফুটনাঙ্ক কত, বয়লিং পয়েন্ট কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা জানি 1 atm প্রেসারে, অ্যাটমসফেরিক প্রেসারে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমরা জানি। ওকে, তো যখন এটা নুন জল নিচ্ছি বা অন্য কিছু মিশিয়ে দিচ্ছি জলের মধ্যে, তখন দেখা যায় সেটা গ্রেটার দ্যান 100 ডিগ্রিতে ফোটে, অর্থাৎ 100 ডিগ্রি থেকে অনেক বেশি তাপমাত্রায় গিয়ে জলটা ফুটতে আরম্ভ করে যখন আমরা কিছু মেশাচ্ছি। অর্থাৎ যখন সে পিওর ওয়াটার ছিল তখন যে তাপমাত্রায় ফুটেছে, যখন সেটা একটা সলিউশন হয়ে গেছে তখন সে একটা হায়ার টেম্পারেচারে গিয়ে ফুটছে। এখন এই যে ঘটনাটা ঘটলো, স্ফুটনাঙ্কটা যে বেড়ে গেল, এটাকে আমরা বলি এলিভেশন ইন দ্য বয়লিং পয়েন্ট, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন। এখন স্ফুটনাঙ্ক ডেফিনেশনটা কি আছে, বলছে যে তাপমাত্রায় যে টেম্পারেচারে অ্যাটমসফেরিক প্রেশার অ্যান্ড ভেপার প্রেশার দুটো ইকুয়াল হয়, সেই টেম্পারেচারটাকেই আমরা বলি তার বয়লিং পয়েন্ট। যে কোনো একটা লিকুইড, তার একটা নির্দিষ্ট ভেপার প্রেশার আছে, কেননা তোমরা জানো যে কোনো লিকুইডের আপার সারফেস থেকে ভেপারাইজেশন হয় এবং তারপরে ভেপার প্রেশার জেনারেট হয়, এবং সেই ভেপার প্রেশার যখন অ্যাটমসফেরিক প্রেশারকে ইকুয়াল করবে বা ব্যালেন্স করবে বা তার থেকে বেশি হবে, যে মুহূর্তে ব্যালেন্স করছে সেই মুহূর্তে যে তাপমাত্রা রয়েছে সেই টেম্পারেচারটাকে ওই লিকুইডটার আমরা বলবো বয়লিং পয়েন্ট। এখন কেন অ্যাটমসফেরিক প্রেসারের গল্প বললাম? অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে ইকুয়াল কেন হতে হবে বয়লিং পয়েন্ট হতে গেলে? বিকজ দেখো ছবিটা দিকে তাকাই, এখানে লেখা আছে দেখো, হোয়াট ইজ বয়লিং পয়েন্ট? টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেসার অফ লিকুইড ইজ ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেসার, সেটাকে আমরা বলছি তার বয়লিং পয়েন্ট। এখন অ্যাটমসফেরিক প্রেসারের গল্পটা কেন বললাম? দেখো ভেপার প্রেসার তো এখান থেকে জেনারেট করে উপরের দিকে উঠছে, তো অ্যাটমসফেরিক প্রেসার কি করবে, তোমার কি করে প্রেসারটাকে দাবিয়ে দেবে, চাপিয়ে রাখবে, অর্থাৎ ভেপারটা বেরোতে দেবে না। তাহলে লিকুইডটা বয়েল হবে কি করে? তো যে মুহূর্তে অ্যাটমসফেরিক প্রেসার নিচের থেকে যে ভেপার প্রেসার তৈরি হচ্ছে সেই দুটো যখন ইকুয়াল হবে, ব্যালেন্স করবে, ঠিক সেই মুহূর্ত থেকে তরলটা ফুটতে আরম্ভ করবে, বা তার থেকে যখন মিনিমাম সমান হতে হবে। তো এই জন্য ভেপার প্রেসারটা যখনই অ্যাটমসফেরিক প্রেসারকে ব্যালেন্স করবে যে মুহূর্তে, সেই মুহূর্তে তরলটা ফুটতে আরম্ভ করবে। এটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। অর্থাৎ যে কোনো একটা লিকুইডকে ফুটতে গেলে তার নেসেসারি কন্ডিশনটা কি? তার ভেপার প্রেসারকে অবশ্যই অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে সমান হতে হবে। দেখো একটা কার্ভ আছে, ভেপার প্রেসার, একটা গ্রাফ আছে, ভেপার প্রেসার ভার্সেস টেম্পারেচার। এবং দেখো এটা আমি 0 থেকে শুরু করিনি, এই যে গ্রাফটা অরিজিন কিন্তু 0 থেকে নয়। কেন নয়? বিকজ ভেপার প্রেসার অফ এ লিকুইড 0 হয় না। যে কোনো লিকুইডেরই কিছু না কিছু ভেপার তোমার থাকবেই, তার মানে 0 তো নয়, সবসময় 0-এর একটু উপরেই থাকবে ভেপার প্রেসার।
এই জন্য ভেপার প্রেসার কার্ভটা 0 এর একটু উপরেই আছে। ওকে, এবার তুমি যখন টেম্পারেচার বাড়াবে আস্তে আস্তে, কত কি হয়, যত টেম্পারেচার বাড়াবে তত আস্তে আস্তে ভেপারাইজেশন বাড়বে। তাহলে ভেপারাইজেশন যখন বাড়বে ভেপার প্রেসারটাও বাড়বে আস্তে 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 আস্তে। এই ভেপার প্রেসার বাড়তে 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 একটা সার্টেন টাইমে এই ভেপার প্রেসারটা বাড়ছে এদিকে বাড়তে, মনে করো এটা অ্যাটমসফেরিক প্রেসার, এটা হচ্ছে P180 বা অ্যাটমসফেরিক প্রেসার ধরে নাও এটা। যখনই ভেপার প্রেসারটা বাড়তে বাড়তে এই অ্যাটমসফেরিক প্রেসারে পৌঁছবে, মানে অ্যাটমসফেরিক মানে করেসপন্ডিং এইরকম জায়গাতে পৌঁছবে, এবং যে তাপমাত্রায় করেসপন্ডিং টেম্পারেচার হচ্ছে এটা, যে তাপমাত্রায় গিয়ে পৌঁছবে সেই তাপমাত্রাটাকে, সেটাকেই বলবো এই লিকুইডটা যেটাকে আমি নিয়েছিলাম তার বয়লিং পয়েন্ট। বোঝা গেল? এখন এলিভেশনটা কি করে হয় সেটা আমাকে দেখতে হবে। চলো দেখা যাক। তো ভেপার প্রেসারটা, এলিভেশন অফ ভেপার প্রেসার, এলিভেশন অফ বয়লিং পয়েন্টটা কি অ্যাকচুয়ালি বুঝতে গেলে দেখো আমাকে এরকম একটা গ্রাফের দিকে তাকাতে হবে। এখান থেকেই আমাদের ফর্মুলাটা ডিরাইভ হবে। তো কিভাবে কি আসছে একটু দেখতে হবে। দেখো এখানে আমি যে গ্রাফটা নিয়েছি সেখানে দেখো ওয়াই অ্যাক্সিসে তোমার আমি প্রেসার রেখেছি, ভেপার প্রেসার, এটা অবশ্যই ভেপার প্রেসার ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে তোমার আমি টেম্পারেচারকে রেখেছি। ওকে, নেক্সট এই যে কার্ভটা, এই যে গ্রাফটা গেছে, এটা হচ্ছে এই যে গ্রাফটা গেছে, এটা হচ্ছে ভেপার প্রেসার গ্রাফ ফর হচ্ছে তোমার সলভেন্ট অর্থাৎ দ্রাবক। এটা হচ্ছে দ্রাবকের জন্য, এটা হচ্ছে দ্রাবকের জন্য। ওকে, যেটা আমি একটু আগে দেখলাম যে তুমি টেম্পারেচার বাড়ালে ভেপার প্রেসার আস্তে আস্তে বাড়বে, এবং দ্রাবকটাতে এরকম ভেপার প্রেসার ছিল, তুমি তাপমাত্রা আস্তে আস্তে বাড়িয়েছো, বাড়াতে বাড়াতে এইরকম একটা পয়েন্টে গিয়ে এই দ্রাবকটার সলভেন্টটার ভেপার প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে ইকুয়াল হয়ে গেছে, আর সেই পয়েন্টে ও ফুটতে আরম্ভ করেছে। এটাকে আমরা বলছি ওই সলভেন্টটা, যে পিওর সলভেন্ট আমি নিয়েছিলাম তার বয়লিং পয়েন্ট। এটাকে আমি টিবি দিয়ে নোট করেছি। ওকে, এখন আমরা কি জানি, আমরা আগের ডিসকাশনে শিখে এসেছি যে সলভেন্টের বা দ্রাবকের যে ভেপার প্রেসার হবে দ্রবণের ভেপার প্রেসার তার থেকে কম হবে, বিকজ দ্রবণের মধ্যে কিছু পরিমাণ সলিউট তুমি অ্যাড করে দিয়েছো, এবং সলিডগুলো আপার সারফেসে রয়েছে, কিছুটা সারফেস দখল করে আছে, ফলে সলিউট তুমি অ্যাড করার জন্য ভেপার প্রেসার এখন তোমার ভেপার প্রেসার এখন কম তৈরি হচ্ছে। সুতরাং একটা সলভেন্টের থেকে অর্থাৎ দ্রাবকের থেকে একটা সলিউশন বা দ্রবণের ভেপার প্রেসার সবসময় কম হবে। এই জন্য দেখো এই যে লাইনটা নিয়েছে, এই যে নিচের দিকে লাইনটা নিয়েছে, এটা হচ্ছে একটা দ্রবণের, এটা একটা সলিউশনের লাইন, এটা হচ্ছে এটা কার্ভ ফর এ সলিউশন দ্রবণের জন্য। তাহলে দ্রবণের ভেপার প্রেসার একই তাপমাত্রায় একটা সলভেন্টের যে ভেপার প্রেসার হয় দ্রবণের ওই তাপমাত্রাতে কম হবে। তাহলে দ্রবণের ভেপার প্রেসার একটু কম আছে, নিচের দিকে নামানো আছে মানে কম আছে। এখন তুমি যদি তাপমাত্রা বাড়াও আস্তে আস্তে, তাহলে এখানেও সলিউশনের ভেপার প্রেসার আস্তে আস্তে বাড়তে থাকবে। ভেপার প্রেসার সলিউশনের ভেপার প্রেসারটা কম আছে, কিন্তু যখন তুমি তাপমাত্রাটা বাড়াবে আস্তে আস্তে ভেপার তৈরি হবে তার বেশি বেশি করে। তাহলে ভেপার তৈরি হচ্ছে হতে হতে যখন গিয়ে এই দ্রবণের ভেপার প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে সমান হবে তখন গিয়ে সে ফুটবে। তাহলে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে দেখলাম এই পয়েন্টে গিয়ে এই দ্রবণের ভেপার প্রেসারটা তোমার অ্যাটমসফেরিক প্রেসারের সঙ্গে ইকুয়াল হয়েছে, এবং সেই পয়েন্টে দ্রবণটা ফুটতে আরম্ভ করেছে। অ্যাকচুয়ালি দ্রবণটা ফুটছে মানে দ্রবণের সে সলভেন্টটাই ফুটছে। তো এটাকে আমরা বলছি টিবি ড্যাশ। এই টিবি ড্যাশটা কি? টিবি ড্যাশটা হচ্ছে ভেপার তোমার বয়লিং পয়েন্ট ফর দা সলিউশন। খেয়াল করে দেখো, ব্যাপারটা বোঝা গেল? তার মানে দেখো ফোটার কথা ছিল এই তাপমাত্রায়, ফুটছে এখন এই তাপমাত্রায়, তাহলে ফুটনাঙ্কটা বেড়ে গেছে, বয়লিং পয়েন্টটা বেড়ে গেছে। কতটা বেড়ে গেল? তাহলে টিবি ড্যাশ মাইনাস টিবি, এটাকে ধরে নিচ্ছি ডেল্টা টিবি, এত অ্যামাউন্ট বেড়ে গেছে। এখন রাউলস ল থেকে দেখানো যায় এটা। এবার তুমি ধরো, তুমি কথার কথা ধরো তুমি এটাকে, এটা সলভেন্ট ছিল, তুমি এখানে 1 মোল সলিউট অ্যাড করেছিলে, তার জন্য তোমার ভেপার প্রেসারটা কমে গেছিল। তুমি ওখানে 5 মোল সলিউট দিয়ে দিলে, অর্থাৎ 5 মোল দ্রাব দিয়ে দিলে তুমি, তাহলে আরো অনেক বেশি দ্রাব এখন রয়েছে, অনেক বেশি সলিউট রয়েছে, অর্থাৎ প্রেসার আরো কম হবে। তাহলে ভেপার প্রেসারটা আরো কম হওয়ার কথা। যত বেশি তুমি সলিউট অ্যাড করবে তত বেশি সারফেস অকুপাই হবে, অর্থাৎ তত কম প্রেসার তৈরি হবে। যদি তুমি আরো একটু সলিউট অ্যাড করতে তাহলে আরেকটু ভেপার প্রেসার কম হতো, তাহলে আস্তে আস্তে গিয়ে এটা এখানে গিয়ে মিট করতো, আর
তখন তুমি এটাকে টিবি ড্যাশ 1 বললাম, তখন এইখানে গিয়ে ফুটতো। তার মানে এই যে ডিফারেন্সটা টিবি এবং টিবি ড্যাশ এই যে ডিফারেন্সটা আরেকটু বেড়ে যেত না? এখন ডিফারেন্সটা তুমি যখন 1 মোল সলিউট অ্যাড করেছো তখন ডিফারেন্সটা এইটুকু। তুমি যখন সলিউট আরো বাড়িয়ে দিচ্ছ তখন ডিফারেন্সটা আরেকটু বেশি হয়ে যাবে। তাহলে এই যে ডিফারেন্সটা, এটা সলিউট পার্টিকেল তুমি কতটা অ্যাড করছো তার সঙ্গে বলতে পারি সমান আছে। এখন সলিউট পার্টিকেল কতটা আছে সেটাকে আমরা তার মোলালিটি রেসপেক্টে, মানে 1 কেজি সলভেন্টে কত মোল তুমি সলিউট অ্যাড করেছো সেটাকে তার মোলালিটি বলে। ধরে নাও 1 কেজি সলভেন্টে তোমার আগে 2 মোল সলিউট ছিল, সেই 1 কেজি সলভেন্টে তোমার যদি এখন 5 মোল সলিউট থাকে তাহলে মোলালিটি বাড়লো আর সলিউট পার্টিকেলও বাড়লো, আর সলিউট পার্টিকেল বাড়লে কি হবে? ডিফারেন্সটা আরো বেড়ে যাবে। কারণ আমি কি এটা বলতে পারি ডেল্টা টিভিটা প্রপোর্শনাল টু দ্য মোলালিটি অফ দ্য সলিউশন। কেন মোলালিটি বললাম? এগেইন মোলালিটি ফর্ম্যাটটা কি? মোলালিটি ফর্ম কি শিখেছি আমরা? মোলালিটি ইজ ইকুয়াল টু কি শিখেছি? নাম্বার অফ মোলস অফ সলিউট, নাম্বার অফ মোলস অফ সলিউট মানে ওয়েট বাই মলিকুলার ওয়েট বাই ওয়েট অফ সলভেন্ট ইন কেজি। আর যদি গ্রামে নাও তাহলে এখানে কি ডিভাইড করতে হবে? 1000 দিয়ে ডিভাইড করতে হবে। তো এটা তো আমরা শিখেছি। মোলারিটি তো ডেফিনিশন এটা, অর্থাৎ সলভেন্টে তুমি কত সলিউট অ্যাড করছো, তুমি কি দেখলে? যত সলিউট তুমি অ্যাড করছো তত ভেপার প্রেসারের ডিফারেন্স বেড়ে যাচ্ছে, যত ভেপার প্রেসারের ডিফারেন্স বাড়ছে তত টেম্পারেচার ডিফারেন্স বেড়ে যাচ্ছে। অর্থাৎ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট যে যতটা এলিভেশন হচ্ছিল আগে তার থেকে এখন বেশি এলিভেশন হচ্ছে। আগে ধরে নাও কথা 100তে জল ফুটছিল, জলে কিছু একটা সলিউট অ্যাড করেছি, এখন সেটা 120তে ফুটছে। সলিউটের পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছি, তাহলে এখন মনে করো সে 180তে গিয়ে ফুটছে। তাহলে যত নাম্বার অফ সলিউট আমি বাড়াচ্ছি তত বেশি বেশি টেম্পারেচার গিয়ে এসে ফুটছে, অর্থাৎ এই যে ডিফারেন্স তত বেশি বেড়ে যাচ্ছে। তাহলে এই যে সলিউট বাড়িয়ে দেওয়াটা কি তার মোলালিটির সাথে রিলেটেড নয়? যত বেশি তুমি সলিউট বাড়াবে তত তার মোলালিটি বাড়বে না? আগে মনে করো 1 কেজি সলভেন্টে বা 1000 গ্রাম সলভেন্টে মনে করো 1 মোল সলিউট ছিল, এখন তুমি কি করলে ওই 1 কেজি সলভেন্টে তুমি এখন 5 মোল দিয়ে দিলে বা 10 মোল সলিউট দিয়ে দিলে, তাহলে তাতে কি হবে? 10 মোল সলিউট দিলে কি হবে? মোলালিটিটা বেড়ে যাবে। 1 মোল ছিল তুমি এখন 5 মোল দিয়ে, তাহলে কি মোলালিটি বেড়ে যাবে। আবার তুমি এটাও জানো যে 1 মোল সলিউট থেকে তুমি যখন 5 মোল করবে তখন ডেল্টা টিবি মানে যে ডিফারেন্স এটাও বেড়ে যাবে। তার মানে কি আমি রিলেট করতে পারি যে ডেল্টা টিবি বাড়া মানে সলভেন্টের মোলালিটি, সলিউশনের মোলালিটি বেড়ে যাওয়া। কারণ আমি এটা রিলেট করতে পারি ডেল্টা টিবির সাথে মোলালিটির ডাইরেক্ট সম্পর্ক রয়েছে। আচ্ছা, তাহলে এটাকে এবার ভাঙা যাক। আমি গ্রাফটা মুছলাম। কারণ ডেল্টা টিবি প্রপোর্শনাল টু মোলালিটি, এটাকে আমি লিখতে পারি কেবিএম, এটা লিখতে পারি আমরা কেবিএম, where kb is constant, where kb is constant। এই kb কে কি বলে? kb কে বলা হয় মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, অথবা কেউ কেউ বলে ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট, ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে তোমার রিলেশনটা আমরা পেলাম। এখন কেবি কে ডিফাইন করতে হবে, কেবি ইউনিট জানতে হবে, কেবি কে আমাকে ডিফাইন করতে হবে। তাহলে মোলাল ইবিউলিওস্কোপিক মোলাল এলিভেশন কনস্ট্যান্ট অর ইবিউলিওস্কোপিক কনস্ট্যান্ট কে আমাকে ডিফাইন করতে হবে। কি করে ডিফাইন করি? ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবিএম, তো চলে কেবি ইজ ইকুয়াল টু ডেল্টা টিবি বাই মোলারিটি বলতে পারি। ওকে ওকে, তাহলে এই ডেল্টা টিবিটাকে যদি আমরা কেলভিনে প্রকাশ করি, যদি আমরা কেলভিনে প্রকাশ করি তাহলে ইউনিটটা কি হবে? এর ইউনিট কি হবে? এটা কেলভিন পার মোল, তাহলে কেলভিন পার মোল এটা একটা ইউনিট হতে পারে। যদি ডেল্টা টিবিকে আমি সেন্টিগ্রেডে প্রকাশ করি বা সেলসিয়াস স্কেলে প্রকাশ করি কি হবে? ডিগ্রি সেন্টিগ্রেড পার মোল হতে পারে। এভাবে আমরা এক্সপ্রেস করতে পারি এটা এর ইউনিট।
ডেফিনেশন কি আসবে, কেবি ডেফিনেশন কি আসবে, যদি মোলালিটিটা 1 হয়, যদি সলিউশনের মোলালিটিটা 1 হয়, তাহলে কেবি ইজ ইকুয়াল টু তোমার ডেল্টা টিবি। সামনে ডেফিনেশনটা কি আসছে, যে এক মোলাল কোন সলিউশন, এক মোলাল কোন সলিউশনের যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট দেখা যাবে সেটাকে তার কেবি বলতে পারি, বা এরকমও বলতে পারি 1 কেজি সলভেন্টে মোলারিটি ডেফিনেশন কি, মোলারিটি ইকুয়াল টু 1, মোলারিটি কখন তোমার 1 হবে, এই মোলারিটি কখন 1 হবে, যদি তোমার এটা 1 হয়, অর্থাৎ 1 মোল সলিউট অ্যাড করেছো কোথায়, ইন 1 কেজি সলভেন্ট, 1 মোল সলিউট তুমি অ্যাড করেছো 1 কেজি সলভেন্টে, তখনই তো মোলারিটি 1 আসবে। তার মানে কেবি ডেফিনেশন আমি এটাও বলতে পারি, যখন 1 মোল সলিউট 1 কেজি সলভেন্টে প্রেজেন্ট থাকবে, তখন যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট আমি দেখতে পাবো সেটাকে আমরা তার কেবি বলবো। বা এভাবেও বলতে পারো, যদি এটা গ্রামে প্রকাশ করো, তাহলে 1 মোল সলিউট যখন 1000 গ্রাম সলভেন্টে প্রেজেন্ট থাকবে, সেই মুহূর্তে কোন একটা সলিউশনের যে স্ফুটনাঙ্কের উন্নয়ন ঘটবে, যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ঘটবে, সেটাকেই আমরা তার কেবি বলবো। বোঝা গেছে ব্যাপারটা? নেক্সট চলে যাও। এবার কেবি সম্বন্ধে আরেকটা যেটা বলার সেটা হচ্ছে, কেবি বলছে ক্যারেক্টারিস্টিক্স অফ এ পার্টিকুলার সলভেন্ট, কেবির যে ভ্যালুটা ডিপেন্ড করে সলভেন্ট টু সলভেন্ট ভ্যারি করে। অর্থাৎ জলের ক্ষেত্রে যা কেবি হবে, মিথানল যখন তোমার সলভেন্ট তখন তার কেবি এক হবে না। কার্বন টেট্রাক্লোরাইড হলে তার কেবি একরকম হবে না, বেনজিন হলে তার কেবি আর একরকম হবে না। অর্থাৎ বিভিন্ন সলভেন্টের কেবি বিভিন্ন রকম। সেজন্যই বলা হচ্ছে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল, কেবির মানটা যে কি হবে সেটা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল। এবং কেবিকে ক্যালকুলেট করা যায় থার্মোডাইনামিক একটা রিলেশন থেকে। সেটা ডেরিভেশন আমাদের এই ক্লাস 12 এর রেসপেক্টে নেই। যারা হায়ার অর্ডার ফিজিক্যাল কেমিস্ট্রি পড়ে, বা আরো বেশি তোমরা যখন বড় হয়ে যদি কেউ কেমিস্ট্রি অনার্স পড়ো, ফিজিক্যাল কেমিস্ট্রি তুমি কি তার ডেরিভেশন দেখতে পাবে। তো যাই হোক, কেবিকে আমরা এভাবে থার্মোডাইনামিক থেকে এভাবে ডিফাইন করা হয়েছে, বা এইভাবে ডিরাইভ করা আছে, RTB²/1000 LV, যেখানে আরটা তুমি জানো গ্যাস কনস্ট্যান্ট। টিবিটা কি, টিবিটা হচ্ছে তার বয়লিং পয়েন্ট, টিবি হচ্ছে যে সলভেন্টটা তুমি নিচ্ছ সে যে টেম্পারেচারে গিয়ে ফোটে তার বয়লিং পয়েন্ট। 1000 LV হচ্ছে ল্যাটেন্ট হিট, অর্থাৎ লিন তাপ। তার ফেজ চেঞ্জের জন্য, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার জন্য সলভেন্ট অর্থাৎ লিকুইড থেকে ভেপার স্টেটে যাওয়ার সময় যে তার ল্যাটেন্ট হিট বা লিন তাপের প্রয়োজন হয়, সেটা এখানে বসালে এবং এই ভ্যালু দিয়ে ক্যালকুলেট করলে তোমার আমি কেবির ভ্যালু পেয়ে যাব। বুঝতেই পারছো, এক একটা সলভেন্টের এক এক রকম ল্যাটেন্ট হিট, সবার ল্যাটেন্ট হিট একই রকম নয়। ল্যাটেন্ট হিটের উপর যেহেতু ডিপেন্ডেন্ট, বললাম যেহেতু ল্যাটেন্ট হিটের উপর ডিপেন্ডেন্ট, মানে লিন তাপের উপর ডিপেন্ডেন্ট, তো লিন তাপ যে সলভেন্টে যেরকম হয় তার কেবি ভ্যালু সেরকমই হবে। বোঝা গেল ব্যাপারটা? আর প্রত্যেকটা সলভেন্টে তোমার টিবি ভ্যালু একই নয়, একই তাপমাত্রা সবাই ফোটে না, বিভিন্ন তাপমাত্রা সবাই ফোটে। তাহলে যেহেতু টিবি ভ্যালু আলাদা, সুতরাং কেবি ভ্যালু তো আলাদা হবেই। তাহলে এটা হচ্ছে কেবির থার্মোডাইনামিক রিলেশন থেকে এটা পাওয়া, এটা হচ্ছে কেবি ফরম্যাট। বিভিন্ন তাপমাত্রায় কেবি ভ্যালুটা তোমার বিভিন্ন রকম হয়। এইবার আমাকে এটাকে আরেকটু এগোতে হবে, যেখান থেকে যে নিউমেরিক্যালস দেয়, যা প্রশ্ন দেয়, কিরকম টাইপের প্রশ্ন দেয় সেটা আমরা একটু আলোচনা করব। দেখা যাক। এইটাকে একটু ইলাবোরেট করা যাক। কিরকম ভাবে? ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবিএম ছিল, কেবি ভ্যালু তোমাকে গিভেন থাকবে সবসময়। তোমার কেবি ভ্যালু যে ম্যাথমেটিক্যাল প্রবলেম বা নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে দেবে, কেবি ভ্যালুটা তোমাকে দেওয়াই থাকবে সবসময়। ওকে, তো মোলারিটিকে আমরা কিভাবে শিখেছি? মোলারিটি মানে কি জানি আমরা? মোলারিটি মানে হচ্ছে ওয়েট অফ সলভেন্ট বাই মলিকুলার ওয়েট অফ দ্য সলভেন্ট, ওয়েট অফ সলভেন্ট বাই মলিকুলার ওয়েট, এটা সলিউট, ওয়েট অফ সলিউট by molecular weight of solute, by weight of solvent in kg, এটা আমরা জানি। আচ্ছা, weight of solvent কে আমি WA ধরলাম, molecular weight of solvent কে আমি MA ধরলাম, weight of solute, এটা হচ্ছে weight of solute, এটা হচ্ছে molecular weight of সলিউট অর্থাৎ দ্রাবের ক্ষেত্রে আমি এটা ধরেছি।
আর সলভেন্টের ওয়েটটাকে আমি ধরলাম ডাব্লু ধরলাম, কথার কথা। ডাব্লু হচ্ছে দ্রাবকের ওজন, দ্রাবকের ওজন, ওয়েট অফ সলভেন্ট, সলভেন্ট। ওকে, তাহলে ডেল্টা টিভি কে এভাবে লিখতে পারি কেবি ইন্টু WA বাই MA বাই W বাই 1000। যদি W কে গ্রামে এক্সপ্রেস করা তাহলে 1000 এ ডিভাইড করতে হবে, যদি কেজিতে দিয়ে দেয় তাহলে করার দরকার নেই। তাহলে ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবি ইন্টু WA বাই MA, এটা কিন্তু সলিউট, ইন্টু 1000 বাই W। তাহলে এই যে রিলেশন, এখান থেকে আমরা কি কি ক্যালকুলেট করতে পারি? আমাদের যদি কেবি গিভেন থাকে, যদি ডেল্টা টিবি গিভেন থাকে, তাহলে আমি মলিকুলার ওয়েট অফ দ্য সলিউট, অর্থাৎ কোন ধরনের সলিউট তুমি নিয়েছিলে সেটা ক্যালকুলেট করতে পারবে, কতটা সলিউট নিয়েছিলে সেটা ক্যালকুলেট করতে পারবে, কতটা সলভেন্ট নিয়েছিলে সেটা তুমি বের করতে পারবে। অঙ্কগুলোতে এইগুলোই জিজ্ঞেস করে না, কি সলিউট নিয়েছিলে মানে তার মলিকুলার ওয়েট কত, কতটা সলিউট নিয়েছিলে বা কতটা সলভেন্ট নিয়েছিলে। আবার এইগুলো গিভেন থাকে, কোনো কোনো প্রবলেমে দেখবে ডাব্লিউ এ দেওয়া আছে, এম এ দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া, আমরা প্রবলেম কিছু করবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম কিছু করবো, তখন দেখতে পাবো এইগুলো দেওয়া আছে, দিয়ে বলছে ডিফারেন্স ডেল্টা টিভি বার করতে বলছে। আরো একটা টাইপ দেয় ডেল্টা টিভিটার জায়গায়, ডেল্টা টিভিকে ফার্দার ভেঙে লেখা যায়, ডেল্টা টিভি মানে কি, টিভি মাইনাস টিভি ড্যাশ। পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট বলে দিয়েছে, জিজ্ঞেস করে যে সলিউশনটা কোন তাপমাত্রায় গিয়ে ফুটবে, অর্থাৎ ডেল্টা টিভিকে তোমাকে আরেকটু ভেঙে নিতে হবে। এগুলো তো গিভেন আছে। এবার ডেল্টা টিভিকেও কখনো কখনো ভেঙে দেয়, ডেল্টা টিভিকে ভেঙে পিওর সলভেন্টের বয়লিং পয়েন্টটা বলে দেয়, দিয়ে তোমাকে সলিউশনের বয়লিং পয়েন্ট জিজ্ঞেস করে, অথবা সলিউশনের বয়লিং পয়েন্ট বলে দেয়, তোমাকে পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট বের করে। এই হচ্ছে এখানকার নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এটাও তোমার একটা কোয়ালিটেটিভ প্রপার্টি। কেন কোয়ালিটেটিভ প্রপার্টি? দেখো এটাও কিন্তু মোলারিটি, অর্থাৎ নাম্বার অফ মোলস, কত মোলস এখানে লিখেছিলাম, নাম্বার অফ মোলস, মোলারিটি নাম্বার অফ মোলস, ওয়েট বাই মলিকুলার ওয়েট, মানে নাম্বার অফ মোলস এর উপর ডিপেন্ড করছে, কত মোল তুমি সলিউট অ্যাড করেছো তার উপর ডিপেন্ড করছে। সুতরাং এটাও একটা কোয়ালিটেটিভ প্রপার্টি, যেহেতু নাম্বারের উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পারলাম ব্যাপারটা? চলো এরপর এর উপরে কিছু নিউমেরিক্যাল প্রবলেম করা যাক। দুটো নিউমেরিক্যাল প্রবলেম করি, তারপরে আমরা চলে যাব ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইন দ্য নেক্সট ভিডিও। তো নিউমেরিক্যাল প্রবলেমগুলো যেভাবে দেয়, যে টাইপগুলো দেয়, আমরা প্রায় প্রত্যেকটা টাইপই এখানে করার চেষ্টা করছি। এগুলো তোমরা যদি ভালো করে দেখো, প্র্যাকটিস করো, বোঝো, তাহলে দেখবে এইরকম টাইপেরই অঙ্কগুলো তোমাদের এক্সারসাইজে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সলভ করতে পারো। অসুবিধা হলে আমাকে জানাবে, আমি তো দেখবই। তো দেখা যাক বোর্ডে একটা অঙ্ক দেওয়া রয়েছে, সেই অঙ্ক দিকে আমরা একটু কনসেন্ট্রেট করি। কি দেওয়া রয়েছে? বলছে দ্য এলিভেশন, ক্যালকুলেট দ্য মোলার এলিভেশন কনস্ট্যান্ট, অর্থাৎ কেবি ক্যালকুলেট করতে বলেছে অফ ওয়াটার। যদিও কেবি ক্যালকুলেশনের অঙ্ক জেনারেলি দেয় না, তবু আমরা বিভিন্ন টাইপের করছি, তো এটা একটা টাইপের মধ্যে পড়ে বলে আমরা এটা করছি। ইফ 0.1 মোলার সলিউশন হ্যাজ বয়লিং পয়েন্ট অফ 100.052 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 0.1 মোলার, আমি বাংলাতেও লিখে দিয়েছি, বলছে জলের স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক কত হবে, কেবির মান কত হবে যদি 0.1 মোলার দ্রবণের স্ফুটনাঙ্ক তোমার 100.052 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। তো গিভেন কি কি আছে আমার কাছে, ডেটা কি দিয়েছে, মোলারিটি, মোলারিটি কত দেওয়া আছে, 0.1 মোলার সলিউশন, 0.1 মোলাল, নট মোলার, মোলাল সলিউশন দেওয়া রয়েছে। আর দ্রবণের স্ফুটনাঙ্ক বা সলিউশনের যে বয়লিং পয়েন্ট সেটা কত দেওয়া আছে, সলিউশনের জন্য বয়লিং পয়েন্ট দেওয়া আছে টিপি ড্যাশ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 100.052 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বলছে কেবি কত, তো সিম্পল ফর্মুলা ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবিএম আমরা ইউজ করেছি, ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবিএম এন্ড এম ইজ 0.1 মোলার, 0.1 মোলার লেখা আছে। আচ্ছা ডেল্টা টিবি কে আমাকে এবার ভেঙে লিখতে হবে, কারণ কি এখানে দেখো সলিউশনের বয়লিং পয়েন্টটা দেওয়া আছে, পিওর ওয়াটারের বয়লিং পয়েন্টটা দেওয়া নেই। তাহলে ডেল্টা টিবি মানে কি, টিবি ড্যাশ মাইনাস টিবি মাইনাস টিবি ড্যাশ। আচ্ছা এটা হচ্ছে মড ভ্যালু। কেন মড নিচ্ছি আমরা, বিকজ এখানে কিন্তু যে নেওয়া হয় টেম্পারেচারের ডিফারেন্সটা, টেম্পারেচারের ডিফারেন্স কতটা এলিভেটেড হয়েছে সেটা, তো এই জন্য আমরা একটা মড দিই যাতে এখানে নেগেটিভ সাইন না চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্স ইন দ্য টেম্পারেচার কতটা, এটাকে টিবি ড্যাশ
টিবি ড্যাশ মাইনাস টিবি লিখতে পারো ডিফারেন্স, তাহলে মড দেওয়া দরকার নেই, এরকম লিখতে পারো। তো টিবি ড্যাশটা কি, সলিউশনের টেম্পারেচার কত, বয়লিং পয়েন্ট কত, 100.052 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 100.052 ডিগ্রি সেন্টিগ্রেড লিখতে পারো, এখানে অসুবিধা নেই, 100.052 ডিগ্রি সেন্টিগ্রেড। আর জলের কত, জলের হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ডিফারেন্স করলে কত আসবে তোমার, এখানে ডিফারেন্স করলে কত আসবে 0.52, আর এটা তো তোমার 0.1 বলাই আছে, তাই তো? তাহলে কেবি ইকুয়াল কত হবে, যে ডিফারেন্সটা পেলাম 0.052 ডিভাইডেড বাই 0.1, তাহলে কেবি ইকুয়াল এটা ডিভাইড করলে আসছে 0.052, 0.52 আসবে, এটা আসবে 0.52। ইউনিট কত আসবে, ইউনিট কি, এটা তো ডিগ্রি সেন্টিগ্রেড পার মোল, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড পার মোল। নেক্সট অঙ্ক দিকে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো, এই একটা নিউমেরিক্যাল আছে, নিউমেরিক্যালটা ভালো নিউমেরিক্যাল একটা দেওয়া হয়েছে নিউমেরিক্যাল, বলছে 5 গ্রাম of a non-volatile solute when dissolving 50 gram of benzene raises its boiling point by 1 degree centigrade. What is the molecular mass of solute? Given Kb value দেওয়া আছে 2.53 ডিগ্রি সেন্টিগ্রেড পার মোল দেওয়া রয়েছে। বাংলাতে লেখা আছে 5 গ্রাম একটা অনুদ্বায়ী দ্রাবকে 50 গ্রাম বেঞ্জিনে দেওয়া হয়েছে, তার ফলে কি হয়েছে, বেঞ্জিনের যে স্ফুটনাঙ্ক সেটা 1 ডিগ্রি বেড়ে গেছে। তাহলে দ্রাবের আণবিক ওজন কত, মলিকুলার ওয়েট অফ সলিড। আমি দেখো তোমাদের এরকম একটা ফর্মুলা করিয়ে দিয়েছি, এখান থেকে মলিকুলার ওয়েট কি করে বের করা যায় তোমাদের বলেছিলাম। খুবই সোজা অঙ্ক দেয়, সব নোন ডেটাগুলো দিয়ে দেয়, একটা আননোন রেখে দেয়, সেটাকে বের করতে বলে। তো অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম কি বলেছে, ওয়েট অফ দ্য সলিউট, দ্রাবক যেটা অ্যাড করে তার কত বলেছে, 5 গ্রাম যুক্ত করা হয়েছে না, 5 গ্রাম। আচ্ছা, বেনজিনে যেটাতে ওয়েট মেশানো হয়েছে সেই বেনজিনের ওজনটা কত দেওয়া আছে, 50 গ্রাম, তাহলে ওয়েট অফ দ্য সলভেন্ট 50 গ্রাম। আর ডেল্টা টিবি টেম্পারেচার কত রাইজ করেছে, কতটা ইনক্রিজ করে গেছে, যেটা ইনক্রিজ করে মানে যেটা এলিভেটেড হয় সেটাই তো তোমার ডেল্টা টিবি 1 ডিগ্রি বলা আছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা খেয়াল রাখা দরকার, এখানে কেবির ব্যাপারটা দেখতে হবে, কেবির ইউনিটটা কিসে আছে, কেবির ইউনিটটা যেটাতে আছে ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া থাকলে তাহলে এখানে ডিগ্রি সেন্টিগ্রেড থাকলে অসুবিধা নেই, কেবি যদি কেলভিনে দেওয়া থাকতো তাহলে তোমাকে এটা কিন্তু কেলভিনে কনভার্ট করতে হতো, তো ওটাকে খেয়াল রাখতে হবে। তাহলে ফর্মুলা ইউজ করেছি ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবিএম, আমি আগে থেকে একটু করে রেখেছি এই কারণে বিকজ ভিডিওটা শুধু মানে লঙ্গার হয়ে যায়। তো ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবিএম। এখন ডেল্টা টিবি কত, ডেল্টা টিবি তোমার কত 1 ডিগ্রি বলা আছে, তাহলে এটা 1, কেবি ভ্যালু দেওয়া আছে 2.53 বসিয়ে দিয়েছি, আর মোলারিটি ফর্মুলাটা লিখে দিয়েছি, মোলারিটি ফর্মুলা লিখে দিয়েছি, ওয়েট বাই মলিকুলার ওয়েট ইনটু 1000 বাই ওয়েট অফ সলভেন্ট লিখে নিয়েছি। তাহলে ওয়েটটা এটা কত ওয়েট বলা আছে, ওয়েট অফ দ্য সলিউট কত বলা আছে 5 গ্রাম, 5 বসিয়েছি এখানে, এই যে 5 বসিয়ে দিয়েছি। মলিকুলার ওয়েটটা আমাকে বের করতে হবে, এটা আমার কাছে আননোন, এটা আমাকে বের করতে হবে। ওয়েট অফ সলভেন্ট দেওয়া আছে 50 গ্রাম, গ্রামে দেওয়া আছে, আমাকে কেজিতে কনভার্ট করতে হবে, তাহলে 1000 এ ডিভাইড করতে হতো, এই জন্য তোমার এখানে 1000 রয়েছে উপরে একটা। তাই আমাকে বার করতে হবে মলিকুলার ওয়েট, তাহলে মলিকুলার ওয়েটটা যদি এদিকে নিয়ে আসি 1টা তলায় যাবে, মানে মলিকুলার ওয়েটটা তোমার এদিকে আসবে আর 1টা তোমার এদিকে যাবে, তাহলে ফর্মুলাটা কিরকম দাঁড়াবে, মলিকুলার ওয়েট ইজ ইকুয়াল টু 2.53 into 5 into 1000, 2.53 into 5 into 1000 ডিভাইডেড বাই এই 1টা তলায় গেছে 1 into 50, তাহলে এই ক্যালকুলেশন করে দেখো এখানে আসবে 2.53 গ্রাম পার মোল। ঠিক আছে, নেক্সট অঙ্ক দিকে যাওয়া যাক। এটা একটা লাস্ট টাইপের একটা অঙ্ক, এই যে এইখানকার যে অঙ্কগুলো আসে আমরা কি করলাম, যে ডেল্টা টিবি যে ফর্মুলাটা লিখেছিলাম, ডেল্টা টিবি ইজ ইকুয়াল টু কেবিএম, আর এম মানে মোলারিটি, মোলারিটিকে আমরা এভাবে ভেঙেছিলাম, ওয়েট অফ সলিউট বাই মলিকুলার ওয়েট অফ সলিউট, মলিকুলার ওয়েট অফ সলিউট ইনটু 1000 বাই ওয়েট অফ সলভেন্ট, এভাবে আমরা ফর্মুলা ভেঙেছিলাম। আমি বলেছিলাম যে আমাকে এটা আননোন দিতে পারে, এরকম টাইপের একটা অঙ্ক দেখলাম ডেল্টা টিবি বাই করতে দিতে পারে, কেপি বার করার একটা অঙ্ক দেখেছি, মলিকুলার ওয়েট বার করার একটা অঙ্ক দেখেছি, তবে এখান থেকে এই টাইপের একটা বার করেছে, এটা এরকম বের করা যায়, মানে ওয়েট অফ দ্য সলিড কত গ্রাম সলিড আমি অ্যাড করেছি এরকম, মানে সব সিম্পল টাইপের অঙ্কগুলোই দেয় এখান থেকে। তো এরকম একটা টাইপ অঙ্ক আমরা করছি, এরকম আরো অনেক অঙ্ক তোমাদের বইতে আছে, খেয়াল করবে। তো এই অঙ্কটা এরকম আছে, আমি এটা বাংলায় ডিকটেট করে দিচ্ছি, ইংরেজিতে লেখা আছে, আমি এটা বাংলায় ডিকটেট করে দিচ্ছি, আমি বারবার আর বাংলায় প্রবলেমটা লিখিনি। এ সলিউশন অফ গ্লিসারল C3H8O3 in water was prepared by dissolving some glycerol in 500 gram of water. বাংলায় বলি, বলছে একটা গ্লিসারলের দ্রবণ বানানো হয়েছে, যেখানে 500 গ্রাম জলে কিছু পরিমাণ গ্লিসারল, লিখে নাও যারা বাংলা লিখবে লিখে নাও,
500 গ্রাম জলে কিছু পরিমাণ গ্লিসারল মিশিয়ে একটি দ্রবণ প্রস্তুত করা হয়েছে। সেটা লেখা আছে সলিউশন অফ গ্লিসারল ইন ওয়াটার ওয়াজ প্রিপেয়ার্ড বাই ডিসলভিং সাম গ্লিসারল ইন 500 গ্রাম ওয়াটার। অর্থাৎ 500 গ্রাম জলে কিছু পরিমাণ গ্লিসারল মিশিয়ে একটি দ্রবণ প্রস্তুত করা হয়েছে। লিখে নিয়েছো। সেকেন্ড লাইনে কি বলছে? দিস সলিউশন হ্যাজ এ বয়লিং পয়েন্ট অফ 100.42 ডিগ্রি সেন্টিগ্রেড। লিখে রাখো দ্রবণের স্ফুটনাঙ্ক। এই দ্রবণটা স্ফুটনাঙ্ক কত? 100.42 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে জিজ্ঞেস করছে হোয়াট মাস অফ গ্লিসারল ওয়াজ ডিসলভড টু মেক দ্য সলিউশন এই সলিউশনটা বানাতে গেলে এবার লিখে রাখো, বলছে এই সলিউশনটা মানে এই দ্রবণটা বানাতে কত গ্রাম গ্লিসারল মেশানো হয়েছিল। অর্থাৎ কিছু পরিমাণ গ্লিসারল মিশিয়ে বানিয়েছিল, সেটা জিজ্ঞেস করছে কত গ্রাম গ্লিসারল মেশানো হয়েছিল। খুব সিম্পল ফর্মুলা, ডেল্টা টিভি ইজ ইকুয়াল টু কেবিএম লিখেছি। এমটাকে আবার ভেঙে লিখেছি, দেখো পরের লাইনে, পরের এখানে এম মানে কি? ওয়েট অফ সলিউট বাই মলিকুলার ওয়েট অফ সলিউট ইনটু 1000 বাই ওয়েট অফ সলভেন্ট। যাই হোক, তো এখানে কি কি গিভেন আমাকে জানতে চাইছে, এইটা কতটা মেশানো হয়েছে, ওয়েট অফ সলিউট, এটা আমাকে আননোন জানতে চাইছে। আর বাকিগুলো সবই কিন্তু তোমার কাছে নোন আছে, দেখে নাও। তাহলে এই ফর্মুলাটাকে একটু মডিফাই করে লিখছি, মানে আমাকে জানতে হবে ওয়েট অফ দ্য সলিউট। তাহলে WA ইজ ইকুয়াল টু কি হবে? WA ইজ ইকুয়াল টু কি হবে? এই মাঝখান থেকে কেবিটাকে মুছে দিই, মানে এই পার্টটাকে মুছে দিই একটুখানি। এটা যদি মুছে দিই তাহলে কি পাবো? মানে সরাসরি আমরা কি পাচ্ছি? ডেল্টা টিভি ইজ ইকুয়াল টু এটা, তাই না? ডেল্টা টিভি ইজ ইকুয়াল টু এটা। তাহলে আমাকে জানতে হবে এটা, তাহলে ওয়েট অফ সলিউট ইজ ইকুয়াল টু কি হবে? এটাকে দিয়ে এখানে মাল্টিপ্লাই করতে হবে, WS টা এখানে মাল্টিপ্লাই হবে, আর কেবি আর 1000 দিয়ে ডিভাইড হবে। সিম্পল ক্যালকুলেশন তোমরা জানো, সিম্পলিফাই কিভাবে করে লিখেছি দেখো। WA ইজ ইকুয়াল টু, এখান থেকে W এর মানটা বার করেছি। WA ইজ ইকুয়াল টু কত হবে? ডেল্টা টিভি ইনটু molecular mass of the solute into weight of the solvent, তাই করেছি, ডিভাইডেড বাই কেবি ইনটু 1000। ব্যাস ভ্যালু বসিয়ে দিয়েছি, আর কিছু নেই। ডেল্টা টিভির মান দেওয়া আছে 0.512 ডিগ্রি। এই ডেল্টা টিভির মান, সরি কেবির মান দেওয়া আছে, কেবির মান 0.512 বসানো আছে। এটা 1000। ওয়েট অফ সলভেন্ট কত? 500 গ্রামে মেশানো হয়েছে বলে, দেখো 500 গ্রাম জলে, তাহলে 500 গ্রাম। মলিকুলার ওয়েট, গ্লিসারলের মলিকুলার ওয়েট C3H8O, মানে এখানে 3 × 36, 12 করে কার্বন প্লাস 8, 36 সঙ্গে 8 যুক্ত করতে হবে। এখানে হচ্ছে 300 × 48 যুক্ত করো, কত হচ্ছে? 92। দেখো এই মলিকুলার ওয়েটের জায়গায় বসানো হয়েছে 92। ডেল্টা টিভির মান কত বলেছে? ডেল্টা টিভি মানে কি? ডিফারেন্স। ডেল্টা টিভি মানে কত? ডিফারেন্স। কত বলেছে? সলিউশনের বয়লিং পয়েন্ট কত বলেছে? 100.4 ডিগ্রি সেন্টিগ্রেড। সলিউশনটা কিসে? জলের মধ্যে বানানো হয়, তাহলে জলের বয়লিং পয়েন্ট কত? 100। তাহলে 104.2 ডিগ্রি সেন্টিগ্রেড সলিউশনে, আর জলের কত? 100। তাহলে বাড়লো কতটা? কতটা বাড়লো? ডিফারেন্স দেখো, ডিফারেন্স করে রেখেছি এখানে। ডিফারেন্স কত? 0.42 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ডেল্টা টিভি জায়গায় 0.42 বসালাম, এটা 92। এটা ওয়েট অফ দ্য সলভেন্ট, মানে দ্রাবকের ওজন কত? 500, আর কেবি ভ্যালু দেওয়া আছে 1000। মাল্টিপ্লাই করো, যেটা হবে তোমার অ্যান্সার। হিসাব করে যেটা হবে সেটা তোমার অ্যান্সার। হিসাব করে নাও। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি। তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো আমরা দেখলাম এই এলিভেশন অফ বয়লিং পয়েন্ট সম্বন্ধে। ঠিক একই রকম জিনিস, প্রায় সেম, বাট একটু অ্যাপ্রোচটা আলাদা, বাট ক্যালকুলেশন বা নিউমেরিক্যালস প্রায় সেম দুটোতে একই জিনিস, শুধু কনসেপ্টটা সামান্য একটু আলাদা। সেটা হচ্ছে ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। তো পরের লেকচারে আমরা শিখবো ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, কিন্তু সেখান থেকে নিউমেরিক্যাল খুব একটা করবো না, বিকজ নিউমেরিক্যালগুলো দুজনেরই সেম। ওখানে ডেল্টা টিভি, এখানে ডেল্টা টিভি আছে, ওখানে ডেল্টা টিএফ থাকবে, এখানে কেবি আছে, ওখানে কেএফ থাকবে, বাকি এটা কিন্তু সেম। তো ওখানকার নিউমেরিক্যাল দেখবো না, আমরা ডাইরেক্টলি নেক্সট পার্টে, অর্থাৎ আমরা ফ্রিজিং, ডিপ্রেশন এন্ড ফ্রিজিং পয়েন্ট ডিসকাস করে আমরা চলে যাব অসমোটিক প্রেসার। পরের যে লেকচারটাতে যাব সেটাতে আমরা যাব অসমোটিক প্রেসার। তাহলে আমাদের আরো একটা লেকচার হয়ে গেল। আর যে লাস্ট লেকচারটা সেটা হচ্ছে আমাদের অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। এটা বললে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, অর্থাৎ আর দুটো লেকচারের মধ্যে, দুটো ভিডিও লেকচারে আমাদের সলিউশন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তারপর আমরা অন্য একটা চ্যাপ্টারের দিকে এগিয়ে যাব। কেমন? ততক্ষণের জন্য বাই বাই।